নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি বানাবো বাঙালির খুবই একটা প্রিয় খাবার আলু পোস্ত। তো নিরামিষের টাইমে প্রত্যেক ঘরে ঘরেই প্রায় আমাদের এখানে আলু পোস্ত বানায়। তো আজকে মাকে বললাম যে মা আমি আলু পোস্তটা বানাই, তার জন্য নিয়ে নিয়েছি প্রয়োজনীয় সামগ্রী। আর তার সঙ্গে আমি আজকে একটুখানি চাটনি আর পাঁপড়ও ভাজবো, তার জন্য সেটাও নিয়ে নিয়েছি। প্রথমে একটা মিক্সিং জারে 4 চামচ মতো আমি পোস্ত নিলাম। তারপর সেটাকে প্রথমে শুকনোভাবে একবার পেস্ট করলাম, তারপরে জল দিয়ে পেস্ট করে নিলাম, তাহলে ভালোভাবে পেস্টটা হয়। তারপর একটা ছোট্ট বাটিতে এই পোস্ত বাটাটাকে নামিয়ে নিলাম। তারপরে সেই মিক্সিং জারে দিয়ে দেবো কিছুটা জিরা, টমেটো, আদা আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা। তো সেটা খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। একটুখানি এটার মধ্যে এবার একবারে জল অ্যাড করেই পেস্টটা করব, তাহলে পেস্টটা যাতে ভালো হয়। কিন্তু পোস্তটাকে যদি প্রথমে একটু শুকনোভাবে পেস্ট করে নিতে পারি, জল দিয়ে পেস্ট করি, তাহলে সুন্দর পেস্টটা হয়, এই জন্য ওটা আমি ফলো করি। তো এই দেখো তোমাদের সাথে বলতে বলতে এই পেস্টটা হয়ে গেল। তারপর একটা বড় কড়াই বসিয়ে নিলাম, তারপরে দিয়ে নিলাম সর্ষের তেল। সেটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম প্রথমে শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরে ওই যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম, ওগুলোকে একটুখানি ভেঙে নিয়ে ওগুলো এটার মধ্যে দিয়ে দেবো। তাহলে না খুব সুন্দর একটা স্মেল আসে, এর জন্য আমি এটা করার চেষ্টা করি। এটা অপশনাল, আপনারা করতেও পারেন নাও করতে পারেন। দেখো আমি দিয়ে দিলাম এবার গোটা গরম মশলাটাকে। তো এটা খুব সুন্দরভাবে আমি ভেজে নেবো, যাতে ফোড়নের গন্ধটা খুব সুন্দর ওঠে। তারপরে দেখো আলু আর আমার মার সঙ্গে কিছুটা পটলও দিয়ে দিয়েছে। আলু পোস্তর সঙ্গে পটল দিতে আমার মা সবসময় পছন্দ করে, তাই দিয়ে দিয়েছে। তো দেখো আলুটাকে এরমভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে প্রথমে কিছুটা ভেজে নেব 5 মিনিট মতো। 5 মিনিট ভাজার পরে এটার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে সুন্দরভাবে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাও আসে, তার জন্যই আমি এখন তারপরে আমি এখানে অ্যাড করব হচ্ছে 1 চামচ মতো নুন। আমি একটু আন্দাজের মধ্যেই নুনটা দিলাম, এরপরে আবারও একবার লাস্টে আবার চেক করে নেব। তারপরে দিয়ে দেবো এটার মধ্যে সামান্য পরিমাণে চিনি। তো দুটোকে সুন্দরভাবে চিনিটা দিয়ে সুন্দরভাবে ভালো করে আবার 5 মিনিট মতো ভেজে নিতে হবে। তো একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে আদা, জিরা, টমেটো ওই পেস্টটা অ্যাড করব। আর মাঝখানে সামান্য একটু হলুদ দিতে হবে। আমি ভেবেছিলাম হলুদ ছাড়াই রান্না করব, কিন্তু আমার মা বললো যে হলুদ ছাড়া তো আমাদের মধ্যে রান্না করে না, তুই তাহলে একদম সামান্য দিই, তাহলে কালারটা অতটা আসবে না, তো সাদা সাদাই হবে। তো একদম সামান্য এই জন্য হলুদ দিলাম। তারপরে আমি এটার মধ্যে এই দেখো এই আদা জিরার পেস্টটা দিয়ে দিলাম। তো এটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমরা এটা দিয়ে কষানোর পরে আমরা পোস্তটা অ্যাড করব, তাহলে খেতে রান্নাটা খুব ভালো হয়। কারণ কথায় আছে যে কষানোর উপরেই তরকারির টেস্ট, আর এটা সত্যিই সত্যি কথা। কারণ আমার বাবা একজন রাঁধুনি, তো উনিই আমাকে এই জিনিসটা শিখিয়েছে যে ভালো করে কষালেই নাকি তরকারি টেস্ট হয়, যতই কম মশলা তুই সেটার মধ্যে অ্যাড করিস না কেন। তো এই দেখো তারপরে এবারে পোস্তটা দিয়ে দিলাম। আর পোস্তটা দেওয়ার পরে তরকারিটা খুবই সুন্দর লাগছে। তোমরা হয়তো এই আমার ক্যামেরাটা একটু সমস্যার জন্য ভালো বুঝতে পারছো না, কিন্তু সামনে থেকে এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এই দেখো কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাটি ধোয়া জল। পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর কি। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তলায় লেগে যাচ্ছিলো, তাই আমি জলটা অ্যাড করলাম, নাহলে একটুখানি পরেই করতাম। তারপর রান্নায় সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এটার মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল অ্যাড করবো। কোনো পোস্ত তরকারিতে রান্না করলে না কাঁচা সর্ষের তেল বা কাঁচা লঙ্কা লাস্টে কষানোর সময় যদি অ্যাড করি, খুব সুন্দর একটা টেস্ট আসে। তো কাঁচা লঙ্কাটা তো আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম, তাই সর্ষের তেলটা আবার কষানোর সময় অ্যাড করলাম, আর দেখো কি সুন্দর একটা কালার এসছে। তো আমি তো শুধু পোস্তের তরকারিতে না, আমি বেশিরভাগ তরকারিতেই কাঁচা সর্ষের তেল অ্যাড করি, কারণ আমার এই ফ্লেভারটা খুবই ভালো লাগে খেতে। তো এরপরে আবার একটু সামান্য জল দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। মোট 4-5 বার তো আমরা তরকারিটাকে কষাবোই, তাহলেই ভালো করে তরকারিটা খেতে ভালো হবে আর ফ্লেভারগুলো আমরা পাবো। তো এই দেখো এটা কি সুন্দরভাবে, হয়তো তোমরা বুঝতে পারছো না আমার ফোনের ক্যামেরাটা একটু কমা হওয়ার কারণে, কিন্তু সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিলো। তারপরে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেবো। এই দেখো তরকারিটা ফুটছে। তরকারি যখন এই ফোট আসবে তখনই ভাবে তরকারি প্রায় রেডি, আর কিছুক্ষণই হবে। তারপরে এরপরে আমি এটার মধ্যে একটুখানি সবজি মশলা অ্যাড করব, আর রেডি হয়ে যাবে আমাদের। তো আমি 1 প্যাকেট সবজি মশলা নিয়ে নিয়েছি, পুরোটা লাগবে না, হাফ দিলেই হবে। তোমরা চাইলে বাড়িতে কোনো বানানো সবজি মশলাও অ্যাড করতে পারো। তো আজকে আমার কাছে সবজি মশলা ছিল, তার জন্য আমি ওটাই অ্যাড করলাম। নাহলে অন্য টাইমে বাড়ির আমার মা একটা গরম মশলা বানায়, সেটাই সবসময় অ্যাড করি। তো সবজি মশলাটা দিলে কি টেস্টটা একটু ভালো আসে, এটাই যা, কিন্তু ওটা দিলেও ভালো আসে। এবার আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দেবেন। তুই দেখো তরকারিটা আবার একটুখানি ফুটতে দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে। তারপরে দেখো প্রায় আমাদের রেডি হয়ে গেছে আলু পোস্ত। তো তোমাদেরকে একটা সুন্দর একটা ক্লিপ আমি দিলাম। তো এই দেখো এই ক্লিপটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো এটা আমি একদম ক্লোজ থেকে এই ক্লিপটা নিয়েছি যে আসলে কেমন লাগছিলো তরকারিটা দেখতে। তো এই দেখো আমাদের রেডি হয়ে গেছে আলু পোস্ত। আর এই আলু পোস্তটা খেয়ে অবশ্যই জানিও যে কেমন হয়েছে। তো এরপরে আমরা বানাবো হচ্ছে টমেটোর চাটনি।
তার জন্য গ্যাসটা বন্ধ করে আর পাশের গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, একদমই অল্প দেব। তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়নে। তোমরা চাইলে তেজপাতাও অ্যাড করতে পারো, কিন্তু আমি এই দুটো দিয়েই আজকে বানাচ্ছি। তারপরে এই যে 500 গ্রাম মতো টমেটো কাটা ছিল সেটাকে দিয়ে ভালো করে প্রথমে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো এটার মধ্যে সামান্য পরিমাণে নুন, যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, গলে যায়। তো টমেটোটা দেওয়ার পর নুনটা দেওয়ার পরে এমনিতেই দেখবে যে কতটা গলে গেছে টমেটোটা। তারপরে যদি না গলে তো হাফ হাফ হয়তো একটুখানি থাকবে, তখন খুন্তিটা দিয়ে ভালো করে ওটাকে কিমা করে নিতে হবে, যাতে একদমই গলে যায় টমেটোটা। কারণ এটার মধ্যে আমি জল অ্যাড করবো না, আমি একটু বিয়েবাড়ি স্টাইলে বানাচ্ছি। তো এই দেখো আমি খুন্তি দিয়ে এটাকে টমেটোগুলোকে ভেঙে নিচ্ছি। এ দেখো প্রায় গলে এসেছে। এরপরে আমি এটার মধ্যে চিনি অ্যাড করব। তো আমি যেহেতু এটার মধ্যে জল দেবো না, তাহলে এটা কি করে একটুখানি গলে গিয়ে একটু গ্রেভি গ্রেভি হবে। তো তার জন্য আমি বেশি করে চিনি অ্যাড করব, যাতে সুন্দরভাবে বিয়েবাড়ির মতো টমেটো চাটনিটা হয়ে যায়। তো এই দেখো একদমই এখন গলে গেছে। তো এটার মধ্যে এবার আমি অ্যাড করে দেবো হচ্ছে চিনি। তো আমি এটার মধ্যে এই দেখুন আমি এবার চিনিটা অ্যাড করে দিলাম। আর চিনিটা অ্যাড করে দিলেই না চাটনিটার এত সুন্দর একটা কালার আসে, মানে দুর্দান্ত একটা কালার আসে। তো আপনারা যারা কম চিনি খেতে ভালোবাসেন তারা একটু কমই চিনি দেবেন। তো আমি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি, তাই বেশি চিনি অ্যাড করলাম। তো এই দেখো এবারে আস্তে আস্তে আমাদের চাটনিটা রেডি হয়ে যাবে। তো এই সিজনটায় না আমরা বেশিরভাগই রোজই প্রায় বাড়িতে চাটনি বানিয়ে খাই, কারণ এই সিজনটায় টমেটোটা খুব বেশি অ্যাভেলেবেল থাকে। তো আপনারা চাইলে এটার মধ্যে একটু আমসত্ত্ব অ্যাড করতে পারেন। তো আমার বাবা আমসত্ত্ব খায় না, তাই আমি আজকে অ্যাড করতে পারিনি। নাহলে আমি অন্যান্য দিন অ্যাড করার চেষ্টা করি, তাহলে আরও সুন্দর একটা কালার আসে। তো এই দেখুন আপনাদের সাথে বকবক করতে করতে আমার চাটনিটা রেডি হয়ে গেছে। তবে সেই কড়াইতেই ভালো করে ধুয়ে নিয়ে আমি পাঁপড়গুলো ভেজে নেব। তো আমি এটার মধ্যে রিফাইন তেল অ্যাড করলাম, আর তেলটা গরম হয়ে গেলে পাঁপড়গুলো দিয়ে দিলাম। তো একে একে পাঁপড়গুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব। তো এই পাঁপড়টা একটুখানি পুড়ে গেছে, কারণ একই কড়াইতে করছি তাই। তো আপনাদের সাথে বকবক করতে করতে প্রায় আমার পাঁপড় ভাজাগুলো হয়ে গেছে রেডি। তো এই দেখুন আমি কতগুলো পাঁপড় ভেজেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখুন এই পাঁপড়গুলো আমি ভেজেছি, দুটো পুড়ে গেছে আর কি, 3-4টে ভালো আছে। তারপরে আমি আজকে দুপুরে লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে ছিল স্যালাড, পাঁপড়, কাঁচা লঙ্কা, ভাত,